আমি স্কিলড ওয়ার্কারের সমস্ত জায়গায়, স্কিলড ওয়ার্কারের গাইডেন্স থেকে শুরু করে স্কিলড ওয়ার্কারের ইমিগ্রেশন রুল সব জায়গায় এখনো পর্যন্ত এটা আছে, আজকের দিন পর্যন্ত এটা আছে। এই অফারটাও দিয়েছে এখানে। এই অফারটা দেখে আমি কি করলাম, এই ভিসাটা নিলাম। কয়দিন পরে 5 বছরের, 4 বছরের সময়, 3 বছরের সময় সে যদি ভিন্ন কিছু করে, তাহলে আমি বলবো যে তুমি আমাকে প্রথমে কেন এটা দেখিয়ে আমাকে এই ভিসাতে নিলে। ফুল কনফিডেন্স আলহামদুলিল্লাহ যে এটা চেঞ্জ করতে পারবে না, এটা হতে পারে না। এটা হতে গেলে দে উইল বি ক্রিটিসাইজড বাই দ্য কোর্ট এন্ড তারা কোর্টে ব্যাডলি হারবে, শুধু আমি এটুকুই বললাম আর কি। থ্যাংক ইউ। 2022-এ, বাট আমার স্পন্সরশিপ হয়েছে কোম্পানির 2023-এর এপ্রিলে 2023-এ। এখন আমি সেকেন্ড এক্সটেনশনে আছি, গত 2 মাস আগে এক্সটেনশন করছি। ভাই এখন যে আপনার কাছে জানতে চাওয়াটা, আমার কোম্পানি ভালো, সবকিছু ঠিক আছে। আমি 28শে মার্চে গিয়ে আশা করি আমি আইলারে এলিজিবল হব আমার ফ্যামিলি সহ। এখন যে একটা নিয়ে তো খুব টেনশন, এটা সবাই টেনশন, এটা আপনাকেও বারবার এটা একই প্রশ্ন করে। আমরা যারা অলরেডি এখানে আসছি, স্কিল ওয়ার্কার, তো বিশাল স্বপ্ন এখানে অ্যাসেট করা, একটা ফ্ল্যাটও কিনা আমার। এখন এই পথে আইসা যদি এটা করে, আপনারা কিরকম সাপোর্ট দেবেন আর এটা পসিবিলিটি কি? এখন হোম সেক্রেটারি তো আবার ব্যাক করছে, গতকালকে দিয়ে বড় স্ট্যাটাস দিছে যে আই এম ব্যাক, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই মাই অল দ্য রুলস। তো ওনার যে স্ট্রং ভয়েস, আদৌ কি আমরা এটাতে পড়বো কিনা, কি করবে, আর আপনারা কি ফাইট করে কি এটা উইন হবো কিনা আমরা কোর্টে গেলে? একটু ওভারঅল আপনার একটু ভিউটা বলেন, একটু বললে হয়তো আশা পাই বা ব্যবস্থা করবো, ভবিষ্যতে থাকতে পারবো কিনা এই চিন্তায় আছি। কারণ কোম্পানি তো 10 ইয়ার্স 15 ইয়ার্স করা খুব ডিফিকাল্ট। তো কথা বলে আমাদের একটা টাইটে রাখে ওরা কোম্পানিরা, কিছু করলে আমরা কিন্তু, তুমি কিন্তু স্পন্সর, মানে খুব একটা ইয়ে করা যায় না, যে ফ্রিডম রাখা যায় না, দৌড়ে জব করুন অন্য জায়গায় চুজ করুন, তাও পারতেছি না। স্পন্সর পাওয়া ডিফিকাল্ট। একটু আপনার যদি একটু প্লিজ আমাদেরকে বলতেন। বুঝতে পারছি। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। এটা একটা মানে অনেক মানুষের মনে এই প্রশ্নটা আছে। হ্যাঁ, এটা আমি আগে কয়েকবার ডিসকাশন করেছি, যখন ওরা হোয়াইট পেপারে আনলো, তারপরে আরো বিভিন্ন স্টেপ গুলা নিচ্ছিল যখন, তারপরে যখন ওই যে গত বছরের শেষের দিকে যখন কনসালটেশনে দিল, তারপরে ওই সমস্ত সময় আমি বেশ কয়েকবার ডিসকাশন করেছি। আবার ডিসকাশন করতে কোনো অসুবিধা নেই, মানে জাস্ট রিমাইন্ডার দিচ্ছি যে চাইলে আপনি ওই ধরনের ছোট ছোট ক্লিপগুলো আছে এক পর্যায়ে দেখে নিতে পারেন। বাট এখানে আমার যেটা সেই সময় থেকে, সে শুরুর দিন থেকে, গত বছরের সেই জুলাইয়ের আগ থেকেই আমার যখন এগুলো হোয়াইট পেপারে আসলো, তখন থেকে আমার মতামত যেটা, সেটা হচ্ছে যে যাই বলুক না কেন, আমার এইটুকু আত্মবিশ্বাস যে যারা এখন এক্সিস্টিং মাইগ্রেন্ট আছে, যাদেরকে ওদের গাইডেন্সে বলা হচ্ছে 5 বছর পূর্ণ করলে আপনাকে দেওয়া হবে সেটেলমেন্ট, ওদের রুলসে বলা আছে 5 বছর পূর্ণ করলে আপনাকে দিতে হবে সেটেলমেন্ট, এবং আপনি সেই রুল দেখে সব নিয়ম কানুন মেনে আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় ঢুকেছেন, এবং স্কিলড ওয়ার্কার ভিসার কোনো নিয়ম রুল আপনি ভঙ্গ করেন নাই, আপনার কোনো দোষও নাই। অর্ধেক রাস্তায় আপনাকে যদি 5 বছর থেকে 10 বছর কিংবা অন্য কোনো কিছু করে, 5 বছর থেকে 6 বছরও যদি করে আমার মতে, তাহলেও সেটা হচ্ছে তারা আপনার সাথে, যে তার আর আপনার মধ্যে এক ধরনের এগ্রিমেন্ট হয়ে গিয়েছে যে আপনাকে 5 বছর পরে যে দিবে, কারণ ওরা ওদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত দিয়ে রেখেছে যে 5 বছর পরে আপনাকে সেটেলমেন্ট দিতে হবে, এবং ওয়েবসাইটে দেখে আপনি এই ক্যাটাগরিতে এন্টার করেছেন। এটা সামথিং লাইক, যেমন ধরেন আমি পিজা অর্ডার করবো এখন, ঠিক আছে? পিজা অর্ডার করতে গিয়ে যে এই পিজা যেটা আমি কিনতে চাচ্ছি, এই পিজাটার প্রাইস হচ্ছে ধরেন 20 পাউন্ডস। আমি অর্ডার দিয়েছি, সে মেক করতেছে, মেক করার অর্ধেক রাস্তায় বললো যে না, আমরা এই মাত্র এটার প্রাইস বাড়িয়ে ফেলছি 40 পাউন্ড। আপনি একটা পেও করে ফেলেছেন, আপনাকে হাফ এন আওয়ার ভিতরে ডেলিভারি দিব, পে করে রেখেছেন, এখন আর আমি প্রথম 20 পাউন্ডটা নিয়ে ডেলিভারি আর দিচ্ছি না, আমি বলতেছি যে এটা আমি দাম বাড়িয়ে ফেলছি, এখন এটার দাম থেকে 30 পাউন্ড, আরো 10 পাউন্ড এক্সট্রা দিতে হয়। আপনি বলবেন যে তুমি হঠাৎ করে কিভাবে বাড়ালে, এটা যদি 30 পাউন্ড হতো তাহলে তো আমি কিনতামই না। আমি বলবো আর কি যে এটা তো আমি কিনতামই না যদি তোমার এটা 30 পাউন্ড হতো। তুমি অর্ধেক রাস্তা করতে পারো না, এটা তো তুমি কালকে থেকে করলে, কালকের ওই মেনু দেখে আমরা হয় নিব বা নিব না। আমি পে করার ফেলেছি, অর্ডার দিয়ে ফেলেছি, এখন এই অর্ডারটা তাকে পুরো করতে হবে। সেম এটা এভরিওয়্যার, এভরি কাজে, এবং এটা এই অর্ধেক রাস্তায় যদি কিছু করে, এটাকে বলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। এটা করা যাবে না। তো এটা যদি তারা করে, তাহলে হচ্ছে আপনি এটা মানে ইউ ক্যান টেক দেম টু দ্য কোর্ট, এবং আমার দৃষ্টিতে হচ্ছে এটা যদি তারা করে, এটা তারা মানে সাস্টেইন করতে পারবে না, কোর্টে তারা ভেরি ব্যাডলি হেরে যাবে। ঠিক আছে, তারা ভেরি ব্যাডলি হেরে
এই আপনার মানে আগের জায়গায় থাকতে হবে। হ্যাঁ, ফিউচার যারা প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস যারা, তাদের জন্য এটা ওরা করতে পারে। তাদেরকে তারা ভিন্ন রুলে আনতে পারে, অনেক কিছু আনতে পারে। হ্যাঁ, তাহলে তাদেরকে যদি করে সেটা আবার চ্যালেঞ্জ করা যাবে না। তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক আর্গুমেন্ট আসতেছে, যেটা হাউস অফ লর্ডস থেকে কিছুদিন আগেও আসছে। সেটাই কি বলা হচ্ছে যে আপনার 5 থেকে 10 না করে আরো কম করার জন্য, এবং একটা হয়তোবা তাদেরকে লিমিট দেওয়া যেতে পারে যে তারা বেনিফিট পাবেন। এমনকি বেনিফিটের ব্যাপারে আপনাদের ব্যাপারে তারা করতে পারে চাইলে, যে আপনাকে সেটেলমেন্ট দিল কিন্তু বেনিফিট আপনি সার্টেন পিরিয়ডের জন্য 3 বছর, 4 বছর বা 5 বছরের জন্য পরবর্তীতে সেটেলমেন্ট পাওয়া সত্ত্বেও আপনার বেনিফিট অ্যাক্সেস থাকবে না। দ্যাট ল ক্যান বি মেড, সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে আমি এখন একটা, আপনি যখন আসছেনই, আমি এখন একটু স্ক্রিন শেয়ার করি একটা জিনিস। আমি স্কিলড ওয়ার্কারের সমস্ত জায়গায়, স্কিলড ওয়ার্কারের গাইডেন্স থেকে শুরু করে স্কিলড ওয়ার্কারের ইমিগ্রেশন রুল, সব জায়গায় এখনো পর্যন্ত এটা আছে, আজকের দিন পর্যন্ত এটা আছে। এমনকি আপনি যদি জাস্ট প্লেন স্কিলড ওয়ার্কার ভিসার যে ফার্স্ট ওভারভিউ যেটা, ওটাতেও যদি যান, এটা ধরেন স্কিলড ওয়ার্কার ভিসা। আমি এখন মনে করেন বিদেশে থাকি, আমি ধরেন আমি আছি এখন ধরেন ইন্ডিয়ার মানুষ আমি, কিংবা বাংলাদেশের মানুষ, বাদ দিলাম আমার দেশেরটা আমি বলি। স্কিলড ওয়ার্কার ভিসা আমি ওভারভিউ দেখলাম, আচ্ছা স্কিলড ওয়ার্কার ইউকে তে এলিজিবিলিটি এই 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 এগুলো তো আমার সব আছে। আমি কস, হ্যাঁ আমি অ্যাপ্লাই করলাম, কসও পেলাম, সব পেলাম। হাউ লং ইউ ক্যান স্টে, দ্য ভিসা লাস্ট আপ টু 5 years বিফোর ইউ নিড টু এক্সটেন্ড ইট, এই সেই এগুলো গেল। এভাবে করতে 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 আমি পুরোটা পড়তেছি। এটা কি এইখানে ও পুরো দিয়ে রেখেছে কি কি করলে কি হবে। তো এইখানে এক জায়গায় যেতে 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 আমি পেলাম গিয়ে কি, হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যানট ডু উইথ স্কিলড ওয়ার্কার ভিসা, ওয়ার্ক এলিজিবল, এই সেই এগুলো করতে করতে এই লাইনে তারা একটা জিনিস লিখে রেখেছে, অ্যাপ্লাই টু সেটেল পার্মানেন্টলি ইন দ্য ইউকে, অলসো নোন এজ ইনডিফিনিট লিভ টু রিমেইন, ইফ ইউ হ্যাভ লিভড ইন দ্য ইউকে ফর 5 years and meet the other eligibility requirement। ঠিক আছে, এইখানে এখনো তার আজকের দিন পর্যন্ত তারা বলছে যে আপনি যদি এই ভিসা এখন এই দেশে আসেন, কিংবা এই দেশের মধ্যে থেকে আপনি সুইচ করেন এই ভিসায় অন্য ক্যাটাগরি থেকে, তাহলে এই ভিসা যদি আপনি 5 বছর থাকেন তাহলে আপনি সেটেলমেন্ট পাবেন। এই অফারটাও দিয়েছে এখানে। এই অফারটা দেখে আমি কি করলাম, এই ভিসাটা নিলাম। কয়দিন পরে 5 বছরের, 4 বছরের সময়, 3 বছরের সময় সে যদি ভিন্ন কিছু করে, তাহলে আমি বলবো যে তুমি আমাকে প্রথমে কেন এটা দেখিয়ে আমাকে এই ভিসাতে নিলে? তুমি যদি এইটাই করো তাহলে তুমি তো তোমার এগ্রিমেন্ট ব্রিচ করছো। হ্যাঁ, মানে তুমি তোমার কন্ট্রাক্ট ব্রিচ করেছো। সো ইটস এ মেনি থিংস উইল বি ইনভলভড। রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সে এটা যদি বলতে পারে, সেটেলমেন্টের কোনো কথাই যদি এখানে না রাখতে পারে, কিংবা এখানে যদি বলতে চায় যে অর্ধেক রাস্তায় চেঞ্জ করা যাবে, সাবজেক্ট টু চেঞ্জ, এগুলা লিখতে হবে তাদেরকে। ইমিগ্রেশন রুলে আজকে পর্যন্ত এগুলা কোথাও নাই। যেহেতু নাই, সেহেতু এই রুল দেখে যে এই ক্যাটাগরিতে ঢুকবে তার জন্য এটাই প্রযোজ্য থাকবে। এর আগেও রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার জন্য এইচএসএমপি ভিসা যারা ছিল, সেই 2000, এটা ঘটনাটা ঘটেছিল 2005-6 তারিখ, 5-6 সালে, আজ থেকে 20 বছর, 5-6-7 এরকম সময়। আমি তখন আমার নতুন প্র্যাকটিস শুরু হয় 2000, আমি প্রথম তো ওআইএসসি রেজিস্টার্ড ইমিগ্রেশন অ্যাডভাইজার হই 2007 সালে সম্ভবত আমি হই। 2007 সালে, আজকে আমি প্রায় 19 বছর যাবত প্র্যাকটিস করতেছি। তো 2007 সালে তখন এই কেসগুলো ছিল, তখন আমরা এগুলো নিয়ে ডিল করতে হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, এইচএসএমপি ফোরাম লিমিটেড তাদেরকে রিকোয়ারমেন্টস একটা দেওয়া হয়েছিল, অর্ধেক রাস্তায় রিকোয়ারমেন্টস, ইনকামের রিকোয়ারমেন্টস বাড়িয়ে ফেলেছিল, তারপর তারা কোর্টে গিয়ে এভাবে উইন করে এসেছিল। সো সেই এক্সাম্পল আছে। তারপরে আপনারা দেখেন, যদি আমি অন্য আরেকটা এক্সাম্পলের মধ্যে দিতে যাই, যে যারা স্পাউস ভিসায় আছে, ব্রিটিশ সিটিজেন বা সেটেল পার্সনের হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে দেশ থেকে আসে, কিংবা এখানে বিয়ে করে ওই ক্যাটাগরিতে যায়, যারা এর আগে 18,600 ইনকামের রিকোয়ারমেন্টস এ ঢুকেছে, তাদের জন্য অল দ্য ওয়ে সেটেলমেন্ট পাওয়া পর্যন্ত ওইটাই রাখতে হয়েছে গভর্নমেন্টকে। পরে যারা গত 2024-এর এপ্রিলের 6 তারিখ থেকে ঢুকেছে, 29,000 তাদের জন্য রিকোয়ারমেন্টস, ওইটা এনাদের জন্য প্রযোজ্য। এখন আমাদের এখানে দুই গ্রুপের এই ধরনের লোক আছে। একটা গ্রুপ আছে 18,624-এর আগের যারা, এরপরে আরেকটা গ্রুপ হচ্ছে এখন তাদের হচ্ছে 29,000-এর। তা ওই যে 18,600 ঢুকলো, তাকে যদি এক্সটেনশনের সময় কিংবা সেটেলমেন্টের সময় বলে না রিকোয়ারমেন্ট 29,000, তাহলে কিন্তু এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়ে যাবে। কারণ তাকে যখন এই দেশে ভিসা নিয়ে এসে ঢুকেছে, তখন তাকে বলা হয়েছে যে তোমার অল দ্য ওয়ে ইনকাম থাকতে হবে 18,600। তো সেটা তো সে মেনটেন করতেছে, মাঝখানে সে চেঞ্জ করতে পারবে না। তো
তো এইটা যারা আপনারা এক্সিস্টিং পিপল আছেন, মাইগ্রেন্টস আছেন, আই হ্যাভ মানে ফুল কনফিডেন্স আলহামদুলিল্লাহ যে এটা চেঞ্জ করতে পারবেন। এটা হতে পারে না। এটা হইতে গেলে they will be criticized by the court and তারা কোর্টে ব্যাডলি হারবে, শুধু আমি এটুকুই বললাম আর কি। তারা যে ডেয়ারি করবে না এটা করার জন্য, কেন তাদেরও তো থিঙ্ক ট্যাঙ্কার আছে, তাদেরও তো বড় বড় লয়াররা কাজ করে গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্টে। তারা অ্যাডভাইস করবে না তার ক্লায়েন্টকে, ওই তাদের লয়ারদের ক্লায়েন্ট হচ্ছে গভর্নমেন্ট, মানে স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টার কিংবা গভর্নমেন্ট। তাদেরকে বলবে নো ইউ কান্ট ডু ইট, দেন people will go to the court and the judgment will be against us। হ্যাঁ, এবং আমাদেরকে তখন কস্ট দিয়ে আসতে হবে উল্টা আরো মানুষদেরকে। সো এটা সহজে করবে না, ইনশাআল্লাহ করবে না। জাস্ট কিপ আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যাজ ওয়েল। সো দ্যাটস অল আই ক্যান সে। ঠিক আছে, আপনি কথা বলতে বলেছেন, বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি, সময় অনেক চলে গিয়েছে, ব্রেকে চলে যেতে হবে এখনই। ফিরে আসবে ইনশাআল্লাহ শিগগিরই, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, আসসালাম।